আপনারা জানেন আমি এখানে কেন এসেছি। আমরা এসেছি গণভোটের কথা বলতে। তার আগে আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ফ্যাসিস্ট শাসন আমলে আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? পারেন নাই। এই বেদনা অত্যন্ত দৃঢ়ভাবে আমাদের অনেক মনে আছে। গত 3টা ইলেকশনে 15টা বছর ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয় নাই। একবার করেছে রাতের ভোট, একবার করেছে প্রতিদ্বন্দ্বী ছাড়া একক ভোট, আরেকবার করেছে আপনার আমি দামির একটা ভুয়া ভোট। বাংলাদেশের মানুষকে 15 বছর যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে নিজেরা নিজেদেরকে ইলেক্টেড ঘোষণা করে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়ে দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। আজকে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার অসীম আত্মত্যাগী ভূমিকার কারণে আমরা একটা নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না। ভোট দেওয়া মানে হচ্ছে আপনার সরকার আপনি নির্ধারণ করবেন, আপনার জনপ্রতিনিধি কে হবে, কে সংসদে গিয়ে আপনার কথা বলবে, সেটা আপনি ঠিক করবেন। এটা আগে ঠিক করতো শেখ হাসিনা একজন ব্যক্তি, এখন বাংলাদেশের 18 কোটি মানুষ সেটা ঠিক করবে। ঠিক আছে, কাজেই আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব, কিন্তু আমরা ভোট দেওয়ার সময় খেয়াল রাখবো অন্যকে আমরা ডিস্টার্ব করব না, অন্যের ভোট দেওয়ার অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করব না। অন্যকে যদি ভোট দিতে বাধা দেন বা ক্ষুণ্ণ করেন, তাহলে আপনি শেখ হাসিনা হয়ে গেলেন। আমরা কি কেউ শেখ হাসিনা হতে চাই? কাজে আমরা সবার ভোটাধিকারও উন্মুক্ত রাখবো। এবার গণভোটের প্রসঙ্গে আপনাদের কিছু কথা বলি, আপনারা এটা খুব ভালো করে মনে রাখবেন। এইবারে নির্বাচনে 2টা ঐতিহাসিক ঘটনা ঘটছে। একটা হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভাইরা ভোট দিতে পারছে। সেকেন্ড হচ্ছে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। গণভোটটা কি এবং কেন? দেখেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের পর, আমরা বলেছিলাম আমাদের 3টা প্রধান কাজ। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, গণহত্যাকারীদের বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। এখন সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে এমন একটা সিস্টেম দেশের মধ্যে ছিল, যেই সিস্টেমের মাধ্যমে আয়নাঘর সৃষ্টি করা যেত, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যেত, গুম করা যেত, মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা প্রদান করা যেত, দিনের পর দিন বিচার না করে জেলে আটকে রাখা যেত, জেলে রেখে মারা যেত। এবং আমাদের যে বড় বড় যারা নেত্রী আছে, আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন না ঘটে, বাংলাদেশে যেন দুর্নীতি না হয়, বালিশের দাম যেন 12,000 টাকা না দেখায়, 10টা পদ্মা সেতু যেখানে করা যায় সেই টাকা দিয়ে যেন 2টা 3টা পদ্মা সেতু না বানায়, যাতে দেশের টাকা বিদেশে পাচার না হয়, যাতে বাংলাদেশ ব্যাংক লুট না হয়, যাতে ভারতের কাছে আমাদের নতজানু হয়ে থাকতে না হয়। এই সমস্ত জিনিস এনশিওর করার জন্য আমাদের দেশের আইন, নীতি এবং প্রতিষ্ঠানে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। যেসব পরিবর্তন আমাদের সরকারের পক্ষে সম্ভব আইন প্রণয়ন করে, ইনশাআল্লাহ তার অনেক কিছু আমরা করেছি। আপনারা জানেন বিচার বিভাগ স্বাধীনতার লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, স্বাধীন হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হচ্ছে। আমাদের এখানে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধির অনেক সংস্কার হয়েছে, লিগাল এইডকে সম্প্রসারিত করা হচ্ছে। কিন্তু আরও বড় বড় সংস্কারের জন্য সংবিধানের পরিবর্তন প্রয়োজন। সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই, কিন্তু আমাদের যে ক্ষমতা ছিল সেটা প্রয়োগ করে আমরা কোথায় কোথায় পরিবর্তন দরকার, বড় পরিবর্তন দরকার, সেটা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি জুলাই সনদে। এখন রাজনৈতিক দলগুলা ঐক্যমত পোষণ করেছে, সরকারও চায়, কিন্তু জনগণের তো মতামত নেওয়া হয় নাই। জনগণের মতামত নেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন করা হচ্ছে। সেখানে হ্যাঁ ভোট থাকবে, না ভোট থাকবে। মূল কথা হচ্ছে, আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক, নিপীড়ন দূর হোক, অবিচার দূর হোক, দুর্নীতি দূর হোক, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন।
আপনি এগুলি দূর হোক চান, তাহলে আপনি হা ভোট দিবেন। আর আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, যখন ইচ্ছা সংবিধান পরিবর্তন করুক, বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতায় এসে মাফ করে দেখ, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। আমরা কি অন্যায় অবিচারের পক্ষে? কাজে আমরা এই দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, অবিচার, শোষণ, বৈষম্য দূর করার জন্য কি ভোট দিব? আবার জোরে বলেন, হা ভোট দিব। এটা কোনো দলের ম্যান্ডেট না, এটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট। বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়। এটা দলের স্বার্থে গণভোট না, এটা দেশের স্বার্থে গণভোট। দেশের স্বার্থে দেখে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। এখন গণভোটে কি কি থাকে প্রশ্ন, যেমন ধরেন জুলাই সনদে কি আছে, কয়েকটা জিনিস বলি, আপনারা বুঝতে পারবেন এটা ভালো নাকি খারাপ। যেমন আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, ভালো না এটা? আর তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এটা সরকার একা ঠিক করবে না, বিরোধী দলকে সাথে নিয়েও ঠিক করবে, ভালো না এটা? আমরা বলেছি নির্বাচন কমিশন কিভাবে গঠন করবে এটা সরকারি দল একা একা ঠিক করবে না, বিরোধী দলের সাথে কথা বলেও ঠিক করবে। আমরা বলেছি আমাদের যে সংসদীয় কমিটি হয়, আমাদের যে স্পিকার, ডেপুটি স্পিকার হয়, সব সরকারি দল নিয়ে যাবে না, ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল থেকে দিতে হবে। আর সংসদের যে কমিটি আছে 10টা না হয় সরকারি দল নিবে, কিন্তু 2টা হইলেও বিরোধী দলকে দিতে হবে। এটা করা ঠিক না? আচ্ছা, আমরা আবার বলেছি কি আমাদের সংসদে আমাদের যে মা বোন আছে, নারী মানে তো আমার মা আর বোন, ঠিক না? আমার সন্তান, উনাদের স্থান, উনাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, একবারে না, ধীরে ধীরে। এটা হওয়া উচিত না? জোরে বলে হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা এই ধরনের কিছু কিছু অনেকগুলো বিধান রেখেছি। একজন মানুষ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হবে না। 10 বছর তো অনেক, ঠিক আছে? আমরা এই ধরনের পরিবর্তনের কথা বলেছি। আমরা মূল যে মেসেজটা সেটা হচ্ছে বৈষম্য যেন দূর হয়, অনিয়ম যেন দূর হয়, দুর্নীতি যেন দূর হয়, একচ্ছত্র ক্ষমতা যেন একজন ব্যক্তির হাতে না থাকে। আপনারা দেখেছেন একচ্ছত্র ক্ষমতা, সমস্ত ক্ষমতা, 18 কোটি লোকের ক্ষমতা যখন একজনের হাতে থাকে তখন কি হয়, এটা ফ্যাসিস্ট আমলে দেখেছেন। তা আমরা দেখেছি ক্ষমতায় যেন ভারসাম্য থাকে। নির্বাচনে যে জিতে আসবে সেই দলই সমস্ত ক্ষমতা ভোগ করলো, বাকি যারা দল জিতে আসে তারাও তো অনেকগুলো আসনে জিতে না। ধরেন একটা ফেয়ার ইলেকশন হলে, বাংলাদেশে যখন ফেয়ার ইলেকশন হতো তখন দেখা যেত সরকারি দল যদি 100টা আসন পেত তাহলে বিরোধী দল অন্তত 70টা আসন পেত। ফেয়ার ইলেকশনগুলোতে এরকম দেখা গেছে, 60টা 70টা আসন পেত। তো 100টা আসনে যারা জিতেছে, ধরেন যদি একটা দল 10 কোটি লোকের ভোট পায় আর একটা দল 6 কোটি লোকের ভোট পায়, তাহলে 10 কোটি লোকের কথাই শুধু দেশ চলবে নাকি 6 কোটি লোকের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলা দরকার হবে? কথা বলা দরকার হবে না? এই সমস্ত জিনিস মাথায় রেখেই আমরা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছি। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা এই সরকারের মেয়াদ আছে আর 1 মাসের মধ্যে, এরপর আমরা কোনো ক্ষমতা ভোগ করব না, আমাদের কোনো ইচ্ছা নাই। আমরা চাই বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে না আসে, ফিরে যেন না আসে। এই জন্য আমরা ইতিমধ্যেই বেশ পদক্ষেপ নিয়েছি। ধরেন আমরা প্রায় 3 ভাগের 1 ভাগ পদক্ষেপ অন্তত নিয়েছি, কিন্তু আমরা চাই বাকি 3 ভাগের 2 ভাগও যেন নেওয়া হয়। সেই জন্য গণভোটে আপনাদের হা ভোট প্রয়োজন। যখন আপনারা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন আপনার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবেন, আর যখন গণভোটে ভোট দিবেন তখন দেশের পছন্দে ভোট দিবেন। দেশের পছন্দ হচ্ছে হা ভোট, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে গণভোট রিলেটেড ব্যাপারে তাহলে আমাকে করতে পারেন, পরিচয় দিয়ে করতে পারেন। বলেন, ওকে একটা মাইক দাও, পরিচয় দাও। মা, তোমার পরিচয় দাও। জি, আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ মা। বলো। আচ্ছা, এটা এখানে একটা বিষয় না তো, বলছি আমরা ওসমান হাদির বিচারে দৃঢ় প্রতিজ্ঞ। তুমি বসো, বলছি।
এই হত্যাকাণ্ডের, জঘন্য হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট অলরেডি জমা দেওয়া হয়েছে। এই তদন্ত রিপোর্টটা যারা মামলাটা করেছে তারা নারাজি পিটিশন দিয়েছে, তারা এই তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না। সন্তুষ্ট না হওয়ার কারণে আদালত যখন তদন্ত রিপোর্টে সন্তুষ্ট না হয় তখন আদালত ওদেরকে অসন্তুষ্ট করে তো তদন্ত রিপোর্ট নিতে পারে না, মা, ঠিক না? তুমি মামলা করেছো, তুমি কিন্তু রিলেটেড কোয়েশ্চেন করবে না, কোয়েশ্চেন একটা করে, কারণ অন্যরা করবে। ফলে যখন নারাজি হয়েছে তখন পুলিশের আরও একটা সংস্থাকে তদন্ত করতে দিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত। যেই মুহূর্তে চার্জশিটটা গৃহীত হবে তখন বিচার কার্য শুরু হবে। চার্জশিট গৃহীত হওয়ার আগে বিচার কার্য শুরু হয় না। চার্জশিটটা যখন গৃহীত হবে, যখন বাদীরা তোমার এই আবেদন, এই চার্জশিটের সাথে একমত হবে, তারপর বিচার কার্যে বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। তোমাদেরকে কথা দিয়ে গেলাম। তোমাদেরকে গণভোটের ব্যাপারে কোনো প্রশ্ন আছে? গণভোটের ব্যাপারে কোনো কিছু জানতে চাওয়ার? বলো। আমি অনুরোধ করব, আমরা গণভোটের প্রচারণা এসেছি। আমি গৌরবজি থেকে বলছি, একজন ছাত্র। আমি গণভোট জানতে চাচ্ছি, আপনারা যে প্রক্রিয়াধীন আইন ব্যবস্থা নিয়েছেন এটা কি কার্যকর হবে কি না স্যার? কোন আইন ব্যবস্থা বলো আবার? স্যার, গণভোট সংক্রান্ত বিষয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনারা আইনগতভাবে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আচ্ছা, আমরা যেটা করেছি, তুমি জানো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করেছি। গণভোট হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি সব সংস্কার হবে না। যেই দল বিজয়ী হবে বা যারা বিজয়ী হবে না, পুরা এই নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সংস্কার সভা হিসাবেও কাজ করবে। এই সংস্কার সভা হিসাবে কাজ করে তারা এই প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন আনবে। যেহেতু জনগণের ম্যান্ডেট আছে, জনগণের দল, আমরা বিশ্বাস করি তারা গণভোটের ম্যান্ডেট অনুযায়ী সংবিধানের পরিবর্তন আনবে। তোমাদের লাস্ট কোয়েশ্চেন কারো আছে? লাস্ট কোয়েশ্চেন আমি একটা কথা বলতে চাই, সাংবাদিক শিক্ষক থেকে স্যার। আমার নাম মোহাম্মদ তরুণ শাহী, আমি বগুড়া টেলিভিশনে কাজ করি। আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, বলো স্যার। সেটা হলো যে আপনি নিজেই জানেন যে সারা বাংলাদেশে আপনার কথার একটা মূল্য আছে, এবং আপনি যেখানেই যান, সফরে যান, আপনার সফর কভার করার জন্য সাংবাদিকরা মুখিয়ে থাকে, কারণ আপনার প্রতি সারা দেশের মানুষের একটা আস্থা আছে। আচ্ছা বাবা, বল। আজকেও স্যার আমাদেরকে এই প্রোগ্রাম কভার করার জন্য প্রত্যেকটা মিডিয়া হাউস থেকে আমাদেরকে বলা হয়েছে, মিডিয়া হাউসগুলোতে আপনার বার্তা পাঠানো হয়েছে যে বগুড়ায় আপনি আসবেন এবং আপনার সংবাদ যেন আমরা কভার করি। আজকের এই প্রোগ্রামটাতে যখন আমরা এসেছি স্যার, আমাদের সংবাদ কভারের জন্য ন্যূনতম কোনো পরিবেশ এখানে ছিল না, এবং আপনার উপস্থিতিতে আপনি যখন বললেন যে আপনারা নেমে যান, তাহলে আমি বক্তব্য দেবো না, তখন কিন্তু স্যার এই যে হাউসের লোকদেরকে আমাদের বিপক্ষে দাঁড় করানোর একটা সুন্দর একটা একটা বিষয় হলো, আপনি যখন বললেন আমরা বক্তব্য দেবো না, তখন পুরো হাউস চেঁচিয়ে উঠে ঠিক করলো। এবং আমরা যে এমনিতে জেলা পর্যায়ে যারা কাজ করি স্যার, খুবই খারাপ অবস্থার মধ্যে আছি, সেখানে আপনার উপস্থিতিতে আমাদেরকে কিন্তু সামান্যতম হলেও আমি বাবা শোনো, আমি তো তোমাদেরকে মঞ্চে উঠিয়ে নিয়েছি। এক নাম্বার একটা কথা শোনো বাবা, তোমরা তো একটা ইভেন্ট কভার করতে আসছো। এখন এই অডিয়েন্স যারা আসছে, আপনারা কি আমার চেহারাটা দেখে কথাটা শুনতে চাইছেন না? তো ওদেরকে আমি তো তোমাদেরকে সম্মান দেখাই না, তুমি আমার সাথে ক্রস রেফারেন্স করো, এটা আলোচনার বিষয় না। আমি তোমাদেরকে সম্মান দেখাই স্টেজে নিয়ে আসছি, একদম আমার সাথে নিয়ে আসছি, সো দ্যাট ওনারা যেন আমাকে দেখতে পারে। আর বাবা আরেকটা কথা শোনো, এটা ছোট জায়গায় অসুবিধা হবে, আমরা সবাই অসুবিধা ভাগ করে নিব। এই দেখো আমি নিজে পিছিয়ে এসেছি, এই যে মঞ্চে সবাইকে নিয়ে গেছি, তারপরে তোমাদের যদি কোনো অসুবিধা হয় না, এটা কনভার্স করো না। আমি কনভার্স করতে তো এখানে আসি নাই বাবা। আমি তোমার কাছে আশা করেছিলাম তুমি সাংবাদিকতার স্বাধীনতা এগুলি নিয়ে প্রশ্ন করবা, আমরা সাংবাদিকদের ক্ষেত্রে কি সংস্কার করলাম না। ঠিক আছে বসো, ঠিক আছে। আপনাদের যদি এমনি কোনো অসুবিধা হয়ে থাকে কম ছোট জায়গার জন্য, জেলা প্রশাসন নিশ্চয়ই আপনাদের অসুবিধা দেখবে। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ সবার সাথে আবার কথা হবে।